এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি চলে এসেছি কালী পুজোতে আমার পিসির বাড়িতে। এটা হচ্ছে করেছে শিমুলডাঙ্গা, হ্যাঁ কাকরডাঙ্গা থেকে শিমুলডাঙ্গা, মানে সোনামুখীর কাছাকাছি। তো আমি এখন চলে এসেছি ওখানে। এখানে বেশ ভালো কালী পুজো হচ্ছে, অনেকগুলো হয়। তার মধ্যে পিসির যেটা হয় সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ পাশে মন্দির। এই একটা পিসি, এই একটা পিসি, তারা ছোটগুলোকে দেখায় পিসি গুলোকে। এই একটা পিসি, সব পিসি পিসি, এই একটা পিসি, এই একটা পিসি, এটা পিসমশাই। হ্যাঁ এটাই পিসি পুজো। আর এটা হচ্ছে ঠাকুমা, ঠাকুমা হয়েছে ঠাকুমা। তো চলো ঠাকুরটা দেখে নি। সোনামুখীর প্রাচীনতম এবং জাগ্রত ঐতিহ্যপূর্ণ মা কালী হল মা মাইতো কালী। একে নিয়ে রচিত আছে সোনামুখী শহরের নানান ইতিহাস। এই মাইতো কালী সোনামুখী শহর বলে না বা পশ্চিমবঙ্গ বলে না, সারা দেশে ছড়িয়ে রয়েছে এর লীলা খেলা। তবে মাইতো কালী যে ইতিহাস প্রচলিত আছে তাতে বলা হয় শিবাজির যে বর্গী সেনা ছিল তার যে প্রধান ছিলেন অর্থাৎ ভাস্কর পণ্ডিত, তিনি নাকি বিষ্ণুপুর লুট করে ফেরার সময় সোনামুখীর গভীর অরণ্যে বিশ্রাম নিচ্ছিলেন। যেখানে তিনি বিশ্রাম নিচ্ছিলেন তার পাশেই ছিল মাইতো মায়ের মন্দির, এবং সেই মাইতো মায়ের মন্দিরে সেই গভীর জঙ্গলে সন্ধ্যাবেলায় প্রতিদিন এক বয়স্ক মহিলা সন্ধ্যা দেখাতে যেতেন। সেদিনকারও ব্যতিক্রম হয়নি তার। তিনি সেখানে যেতে গেলে ভাস্কর পণ্ডিত তাকে বাধা দেয়। তিনি ভাস্কর পণ্ডিতকে তোয়াক্কা না করে বলেন তিনি মাকে সন্ধে দেখাবেন। তখন ভাস্কর পণ্ডিত রেগে গিয়ে তাকে বলে তিনি ডাকাতের সর্দার বর্গীর সর্দারের সাথে তর্ক করেছেন, অর্থাৎ এবার তাকে মায়ের ভোগ হিসেবে দেওয়া হবে, অর্থাৎ তাকে বলি দেওয়া হবে। যথারীতি ভাস্কর পণ্ডিতের নির্দেশে বাকিরা বলির আয়োজন করেন, এবং বলি দিতে যাওয়ার সময় ভাস্কর পণ্ডিত যখন খড়গ তোলে তখন সেই খড়গ আর নামে না। সেই দৈব ক্রিয়ায় খড়গ কোনোভাবেই নামে না, এবং ভাস্কর পণ্ডিতের চোখ আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, অর্থাৎ তিনি অন্ধ হয়ে যান। তিনি দেখতে আর কিছুই পান না। তখন তিনি তার ভুল বুঝতে পারেন তিনি মায়ের উপরই আঘাত করতে গিয়েছিলেন। খড়গ তার হাত থেকে পড়ে যায়, এবং তিনি তার ভুল বুঝতে পেরে যখন তিনি মায়ের কাছে ক্ষমা চান, তিনি তার ক্ষমার ফলে তিনি আবার তার দৃষ্টি ফিরে পান, এবং সেই মাকে দেখেই তিনি তখনের প্রথমবার বলেছিলেন মাই তো কালী। এই কথা থেকে রয়ে গেছে আজকের এই মাইতো কালীর নাম। এই কথাটিকে ভাঙলে দাঁড়ায় মা ই তো কালী। হটনগরের কালী, যাকে সোনামুখী রানী কালী বলা হয়, এই হটনগরের কালী নিয়ে আছে নানান ইতিহাস। অনেক সময় আগে বলা হয় নাকি এক মহিলা প্রতিদিন সোনামুখী আসতেন মাথায় এক ঝুড়ি করে। তো রাস্তায় প্রতিদিনই একটি বাচ্চা মেয়ে তাকে জেদ করত সোনামুখী শহর নিয়ে যাওয়ার জন্য। তিনি প্রতিদিন কিছু না কিছু অজুহাত দিতেন, কিন্তু একদিন এত জেদের জন্য তিনি বাধ্য হয়ে তাকে তার ঝুড়িতে করে মাথায় করে সোনামুখী শহরে নিয়ে আসেন। তিনি আসেন হঠযোগীর আশ্রমের সামনে।
তখন তিনি সেই ঝুড়ি নামিয়ে দেখেন সেখানে সেই বাচ্চা মেয়েটি নেই, তার জায়গায় রয়েছে দুটি শিলাখণ্ড। সেদিন রাত্রি হঠযোগী অর্থাৎ যে তান্ত্রিক হঠযোগী নামে বিখ্যাত ছিলেন, তিনি স্বপ্নাদেশে পান যে সেই শিলাখণ্ডটিকে সেইখানেই প্রতিষ্ঠা করতে হবে এবং সেই শিলাখণ্ড সেখানে প্রতিষ্ঠা করে শুরু হয় হটনগরে কালী পুজো। এই ইতিহাস চারিদিকে লোককথায় ছড়িয়ে রয়েছে। এই পুজো প্রায় 450 থেকে 500 বছর পুরনো। রক্ষাকালী সোনামুখী শহরে সবথেকে প্রাচীনতম এবং জাগ্রত কালী। রক্ষাকালীকে সোনামুখীর রক্ষাকর্তাও বলা হয়ে থাকে। এই রক্ষাকালী নিয়েও আছে নানান ইতিহাস, তবে প্রচলিত ইতিহাসের মধ্যে রক্ষাকালীর যেখানে ভোগ রান্না করা হয় সেটি হচ্ছে একটি বটগাছের পাশে, অতি সংকীর্ণ জায়গা যেখানে মানুষ মাত্র দাঁড়াতে পারে না, সেইখানে সর্বসাধারণদের জন্য মায়ের ভোগ রান্না করা হয়। আজও একই নিয়মে একই জায়গায় মায়ের ভোগ রান্না করে আসা হচ্ছে এবং তাতেও সেটা খুবই সাফল্যভাবে রান্না হচ্ছে এবং সেই ভোগ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই কালীর মাহাত্ম্যর জন্যই আজ ইনি বিখ্যাত হয়ে আছেন। ইনি হচ্ছেন সোনামুখীর রক্ষাকর্তা রক্ষাকালী। এখন যে মা কালীকে সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সার্ভিস কালী, যেটি সোনামুখী শহরে চাকরি কালী বা সার্ভিস কালী নামে পরিচিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন সোনামুখী শহরে তখনকার দিনের কিছু যুব ছেলেরা, অর্থাৎ যারা সেই সময় তখনও চাকরি পায়নি। তারা তাদের চাকরির উদ্দেশ্য করেই মাকে প্রতিষ্ঠা করেন এবং পুজো শুরু করেন এবং মাকে পুজো দেওয়ার পরই তাদের নাকি চাকরি হয়, অর্থাৎ প্রত্যেকটি ছেলেরই চাকরি পেয়েছিল। সেই থেকেই এই মা কালীর নাম হয়ে যায় চাকরি কালী বা সার্ভিস কালী। কথিত আছে এমন কেউ নেই যারা এই মা কালীর কাছে বরদান চেয়ে চাকরি পায়নি। প্রত্যেকেই মায়ের কাছে এসেছে, চাকরির প্রার্থনা করেছে এবং মা কাউকে ফিরিয়ে দেয়নি। তাই এই মা কালীর যে ইতিহাস তা সোনামুখী শহরের চারিদিকে ছড়িয়ে রয়েছে সার্ভিস কালী। পায়রা কালী, এই পায়রা কালী নিয়েও সোনামুখীতে এক ইতিহাস রচিত আছে। বলা যায় যে যখন এই পায়রা কালীকে প্রতিষ্ঠা করা হয় বা তার পূর্ব মুহূর্তে এখানে হাজার হাজার পায়রার বাস ছিল, অর্থাৎ মা কালীর ঠিক মাথার ওপরে। তো সেই হাজার হাজার পায়রার অনুসারেই মা কালীর নাম দেওয়া হয়েছিল পায়রা কালী। মায়ের আদলও কিছুটা সেই রকমই। এই পায়রা কালী এখানকার মহা জাগ্রত কালী। এই নিয়েও আছে নানান ইতিহাস। কৃষ্ণকালী, এ কালী নিয়েও সোনামুখীতে নানান ইতিহাস রচিত আছে। তবে এ কালীও প্রতিষ্ঠা করেন সোনামুখীবাসীরা।
আজও সোনামুখীবাসীদের হাতেই এ কালী পুজো হয়ে আসছেন। রয়ে গেছে নাম কৃষ্ণকালী, অর্থাৎ কৃষ্ণের আদলে তৈরি যে কালী। সোনামুখীর বড় কালী, যিনি সকলের বড় মা নামে পরিচিত, আবার খ্যাপামাও বলে থাকে অনেকে। এই বড় মা সোনামুখীর সর্বোচ্চ প্রতিমা। এর সাইজ প্রায় 15 ফুট কি তারও বেশি। এই বড় মায়ের আছে নানান ইতিহাস, অতি জাগ্রত। একে শিকল দিয়ে বাঁধা হয়, এর দু পায়ে থাকে শিকলের বেড়া। মাকে খুব নিষ্ঠা ভরে এখানে পুজো করা হয়। এখানে মায়ের মূর্তি অপরূপ। এছাড়া নানান ইতিহাস নিয়ে রচিত আছে এই বড় মার মন্দির, এবং বড় মাকে সবাই এখানে বড় কালী বা বড় মায়ের রূপেই আরাধনা করে থাকে। মাইতো কালীর মতোই বড় মাও এখানকার সব থেকে জাগ্রত মা। আর রয়েছে দক্ষিণ খণ্ডকালী। এই দক্ষিণ খণ্ডকালী নানান ইতিহাস রচিত আছে, তবে এই কালী প্রতিষ্ঠা করেন সোনামুখীবাসীরাই। দক্ষিণ খণ্ডকালী আজও নিজের ইতিহাস নিয়ে বিরাজমান হয়ে আছেন। তো বন্ধুরা, তোমরা ভাববে হয়তো আমি কেন স্পটে কথা বলিনি, তাই তো? কিন্তু মানে যে কারণে বলিনি সেটা হচ্ছে সোনামুখীতে প্রত্যেকটা স্পটে এত মাইক বাজছে এবং এত বাজনা, যার জন্য আমি সেই স্পটে কথা বলে সে সাউন্ডটা ভালো হতো না বলে আমি বলিনি। তো ওই জন্য আমি আলাদা করে বলে দিচ্ছি। তো যেটা বলা দরকার, যে আমি যে ভোটটা করেছিলাম আসানসোলে কালী পুজো না সোনামুখীর কালী পুজো না দুটোই, তো তোমরা বেশিরভাগই ভোট করেছো দুটোতেই, এবং কিছু জন দেখলাম সোনামুখীর কালী পুজোতে বেশি ভোট করেছো, ইউটিউবেরটাতে ইনস্টাগ্রামেরটাতে করেছো, আসানসোলে কালী পুজোটাতে। তো যার জন্য আমরা সোনামুখী গেছিলাম, সেটা যে তোমরা ভোট করেছিলে এবং আমরা গেছিলাম। এবং যা অভিজ্ঞতা হলো, আমি তাতে প্রথমে ভেবেছিলাম হয়তো যে আসানসোলে হয়তো খুব ভালো কালী পুজো হয়, বা যেগুলো এখন নৈহাটিতে যেগুলো নাম করা কালী পুজো, আমি তো ভাবতাম তো সেগুলোতে ভালো কালী পুজো হয়, পুজোটাও দেখার মতন ওইখানেই হয়। সোনামুখীতে হয় শুনেছিলাম, কিন্তু এতটা জানতাম না। তো যাওয়ার পর যে অভিজ্ঞতা হলো, সে অভিজ্ঞতাটা বলে শেয়ার করা সম্ভব না। পুজো কী জিনিস সেটা আমি সোনামুখীতে গিয়ে বুঝেছি। আমি আসানসোলে নিজে থাকি, আমি আসানসোলে পুজোকে বেশি ভালোবাসি, কিন্তু এখানে ভালোবাসা না, এখানে আমি নিরপেক্ষভাবে বলছি, যদি আপনারা কেউ সোনামুখীর পুজো দেখে না থাকেন তো প্লিজ একবার সোনামুখীর পুজো দেখুন, একবার কালী পুজো অন্তত যান। পুজো কী জিনিস সেটা সোনামুখীতে গেলে বুঝতে পারবেন। নিষ্ঠা ভরে নিয়ম মেনে যে কী সুন্দর পুজো হতে পারে এবং কতটা অ্যারেঞ্জমেন্ট কী, মানে অসাধারণ। মানে আমি এরকম কালী পুজো আজ পর্যন্ত কোথাও দেখিনি। আমি বহুত দেখলাম, আমি নৈহাটি দেখেছি, আসানসোল দেখেছি, বর্ধমান দেখেছি, কলকাতা দেখেছি, অনেক অনেক জায়গায় কালী পুজো দেখেছি, বাঁকুড়ার দেখেছি, কিন্তু সোনামুখীর যে কালী পুজো সেটা আমার মন ভরিয়ে দিয়েছে। যদি আমার সাথে কথায় আপনাদের মতে না মেলে তো আপনারা প্লিজ একবার দেখে আসুন, একবার অন্তত দেখে আসুন। এই পুজোটা একবার অন্তত দেখা উচিত, যে কী পরিমাণ ভক্তি ভরে এখানে পুজো হয়। নৈহাটি তো খুব বিখ্যাত, খুব ভালো পুজো আমি জানি। এবার আমি নৈহাটি গেছিলাম, আমিও দেখে এসেছি, তো সেই ভিডিও আসবে। কিন্তু এই পুজোটা না, মানে আমার দেখা সেরা পুজো কালী পুজো। আমি তো সেরা পুজো দেবো। অন্তত সোনামুখী একবার যান পুজোতে, একদিন হলেও যান, একবেলা হলেও যান। যেরকম লাইটিং সেরকম ঠাকুর, সেরকম ঐতিহ্য, সেরকম ইতিহাস। প্রত্যেকটা ঠাকুরের নিজস্ব ইতিহাস আছে, প্রত্যেকটা ঠাকুরের ঐতিহ্য আছে চারিদিকে, এবং সেখানকার যে লাইটিং সেটা হচ্ছে চন্দননগরের লাইটিং। তো অভূতপূর্ব লাইটিং, অভূতপূর্ব সাজানো, এবং প্রত্যেকটা যেটি বিশেষত্ব, প্রত্যেকটা ঠাকুরের নিজস্ব মন্দির আছে, প্রত্যেকটা ঠাকুরের গয়না আছে নিজস্ব, এবং প্রত্যেকটা জায়গাতে পুলিশ পোস্টিং আছে সেই সমস্ত পাহারা দেওয়ার জন্য। কিন্তু যে ঐতিহ্যময় দারুণ যে পুজোটা সেটা কিন্তু সোনামুখী। অবশ্যই আমি কিন্তু ভোটিংয়ে যদি বলি, তো যারা যারা সোনামুখীতে ভোট করেছিল তারা একদম ঠিক বলেছে যে সোনামুখীতে কিন্তু দারুণ পুজো হয়, দেখার মতন পুজো। আমি এরকম পুজো আগে কোথাও দেখিনি। তো এইটা নিয়ে আমি নিরপেক্ষভাবে এই কথাটা বললাম। তোমরা বিশ্বাস না হলে তোমরাও দেখে এসো। আমি আসানসোলের ভিডিওটা আনছি, আসানসোলের ভিডিও হবে, কিন্তু আমি আসানসোলের পুজো আজ 12 থেকে 14 বছর দেখছি, কিন্তু এরকম সোনামুখীতে এরকম পুজো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। তো
এটা মাস্ট যে তোমরা সোনামুখীর পুজোটা দেখো, এবং এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারো, অনেক ইতিহাস আছে, অনেক কিছু। এবং আমি যেখানে ছিলাম আমার কাকু দিদিদের কাছে, তো দারুণ লেগেছে, আমার তো অভূতপূর্ব লেগেছে। আমি একদিনই থাকতে পেরেছিলাম, বেশি দিন থাকতে পারিনি। তো এই জন্য আমি ওখানে রেকর্ডিং করিনি, এখানে রেকর্ডিং করছি। প্রত্যেকটা ইতিহাস আমি জেনেই বলছি, এবং দিয়ে ওইখানে আমার দারুণ লেগেছে। এবং সেখানে যে ভোগ, প্রত্যেকটার একটা আলাদা আলাদা নিয়ম কানুন আছে পুজোটাতে। তো যারা যারা সোনামুখী যেতে চাও, যদি ডিস্টেন্সটা বলি, তো বেশি দূর নয়। আসানসোল থেকে যারা যাবে, আমি যেভাবে যাই, তো আসানসোল থেকে ডাইরেক্ট বাস আছে দুটো বিষ্ণুপুর যাওয়ার। তো বিষ্ণুপুর রাটে যাওয়ার সময় সোনামুখী স্টপেজে রথতলা বলে একটা স্টপেজ আছে, সোনামুখীতে রথতলা, সেই রথতলা থেকে নামলে সমস্ত ঠাকুর সেখানেই পেয়ে যাবে, তোমরা রথতলা থেকে ভেতরে ভেতরে পেয়ে যাবে। এছাড়া যদি ট্রেনে যাও, সে তো আমি যেভাবে যাই ট্রেনে, তো আমি দুর্গাপুর যাই, দুর্গাপুর থেকে ওখানে বিষ্ণুপুরের বাস থাকে দুর্গাপুর বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরে তোমরা সোনামুখীতে রথতলায় নেমে যাও। সেখান থেকে তোমরা ওই রথতলা হচ্ছে মেন স্টপেজ, রথতলা থেকে তোমরা বিভিন্ন দেখতে পাবে। আর যেটা মেন সোনামুখীর যেটা আসল ঐতিহ্য বলো, বা যেটা মেন ঠাকুর বলো বা রানীমা বলো যেটাকে, সেটা হচ্ছে মাইতো কালী। তো মাইতো কালীর যেটা ওর যে বিসর্জনটা সেটাও দেখার মতন, ওর যে পুজোটা সেটাও দেখার মতন, মানে ওর প্রত্যেকটা জিনিসই দেখার মতন। যেমন এবার বছর নয়, প্রতি বছরই ওর যে বিসর্জনটা হয়, তো ঠাকুরটা বীভৎস ভারী, তার ওপর ঠাকুরের যে গহনা, প্রচুর গহনা আছে, ঠাকুরের 3-4 বস্তা গয়না আছে। তো সেই গয়নাগুলোকে পরানো হয়, সেই অবস্থায় ঠাকুরকে বের করা হয়। এবং ঠাকুরের যে বেদিটা, যেটা মানে এটার উপর ঠাকুর দাঁড়িয়ে থাকে, সেটাও সলিড কাঠের এবং বিশাল মোটা। তো ওটা এখনও পর্যন্ত 20 জন মানুষ কাঁধে করে নিয়ে বেরোয়। ঠাকুরটা প্রায় 1 দিন ঘোরে, মানে যেদিন বিসর্জন, যেমন এবছরে ভাই দ্বিতীয়ার পরের দিন অর্থাৎ যম দ্বিতীয়ায় বিকেলে বেরোবে, যম দ্বিতীয়ার পরের দিন অর্থাৎ 5 তারিখে দুপুরে বিসর্জন হয়। তো সারাক্ষণ কিন্তু এই 20 জন ব্যক্তি নিয়ে ঘোরেন, এবং তারা কিন্তু কান থেকে ঠাকুরটা নামায় না, ওই গহনা অবস্থাতেই ঘোরে। পুকুর পাড়ে গিয়ে গয়না খোলা হয়, পুলিশ ফোর্স দিয়ে গয়না নিয়ে চলে যাওয়া হয়, তারপর ঠাকুর বিসর্জন হয়। তো প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে আসে, বাইরে থেকে হোক, দেশ বিদেশ থেকে হোক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পুজোটা দেখতে আসে। তো প্লিজ আপনারা একবার এই পুজোটা দেখুন, এবং আপনারা যারা ভোটিং করেছিলেন তার জন্য থ্যাংক ইউ। এবং জানিয়ে রাখি যে আমার ওইখানেই দেশের বাড়ি, কাছাকাছি সোনামুখীর কাছেই আমার দেশের বাড়ি। তো আমারও দেখা হলো, আমি আগে কোনো দিন সোনামুখীর পুজো দেখিনি, তো এই প্রথম দেখলাম আপনাদের ভোটিংয়ের জন্য। তো বন্ধুরা, আমি বললাম বলে নয়, তোমরা তোমাদের নিজস্ব মতামত রাখবে অবশ্যই। প্রত্যেকটা জায়গাতে নিষ্ঠা করে ভক্তি করে পুজো, এটা সত্যি কথা, এবং প্রত্যেকটা মাই জাগ্রত। কিন্তু আমি আমারটা বললাম, তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত মত থাকতেই পারে। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমরা কোথা থেকে বলছো এবং কোথাকার কালী পুজো তোমরা দেখেছো এবছর, এবং জানাও। পরের বছর আমরা চেষ্টা করবো সেখানকারটাও কভার করার। তবে সোনামুখী কালী সত্যি আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগে। ভিডিওটা দেখে যতটা বুঝতে পারবে তার থেকেও বেশি হয়তো গিয়ে বুঝতে পারবে। তো যাওয়ার চেষ্টা করো, এবং অবশ্যই এবারে সহযোগিতা সপ্তাহাংশ রয়েছে, যে ভিডিওটা টোটালি কভার করছে, ও তো আমার সাথে গিয়েছিল, থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো। আর যারা ছিল, আমি ভিডিও তো দেখে দেখাতে পারিনি, ভেরি সরি। কাশ্মীরা দি, অপূর্ব স্যার যারা ছিল ওখানে, মানে আমার কাকু যিনি, আর কাশ্মীরা দিদিদেরই মাইতো কালী পুজোটা কাশ্মীরা দিদিদেরই হয়, ওদেরই পুজো। এবং অপূর্ব স্যাররা ওখানকারই সব, তো ওখানকারই বাড়ি সবাই। তো ওইখানেই ছিলাম আমরা, খুব ভালো লেগেছে ওদের সাথে। হ্যাঁ, তো তোমরা দেখেছো ওদেরকে, পুরী ট্যুরটা যেটা ছিল, তো ওদের সাথে গিয়েছিলাম, তো ওদেরকে তোমরা ভালো করে চেনো। তো তোমরা যদি চাও যে ওদেরও ইন্টারভিউ নিই, তো অবশ্যই কমেন্ট করে জানাও যে ওই প্রত্যেকে যারা পুরী ট্যুরে গেছিলো, বা এইবারে কালী পুজো যারা রয়েছে, অর্থাৎ কাশ্মীরা দি বলো, জেঠুমা, স্যার, কাকিমা, দিদা, দাদু, প্রত্যেকে যদি ইন্টারভিউ চাও তো কমেন্ট করে জানাতে পারো, আমরা অবশ্যই ইন্টারভিউ নেব। এবং খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন ভিডিও।